সৈকত রয়েছে আমাদের সঙ্গে। সৈকত, আমি একটা বিষয় এই জায়গাটা খুব স্পষ্ট হতে চাইবো, তুমি আজকে আদালতে এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যে সওয়াল জবাবটা শেষ হয়েছে, রায়দান এই মুহূর্তে স্থগিত রাখা হয়েছে। খুব স্পষ্ট করে দেখো, সেখানে ইডি কিন্তু একটা বিষয় বলেছে, তা হচ্ছে তার বিহেভিয়ার। তিনি ডনের মতন বিহেভ করছেন। যে ফোন কলটা আমরা পেয়েছি, সেই ফোন কলে তার যে বক্তব্য, সেই বক্তব্যটা অনেকটা ডনের মতো। তো তুমি কি বলবে এই জায়গায় দাঁড়িয়ে? দেখো মণিময়, আমি একটা কথা খুব পরিষ্কার করে বলছি, আবার দায়িত্ব নিয়ে বলছি, হু ইজ পার্থ চ্যাটার্জি? কে পার্থ চ্যাটার্জি? তিনি নিজেকে ডন মনে করলে তো হবে না, কারণ তিনি নিজেকে অনেক কিছু দাউদ ইব্রাহিম মনে করতে পারেন, তিনি নিজেকে আরবের রাজা মনে করতেই পারেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন, বাংলার মানুষ তাকে ভোট দিয়েছেন, কিন্তু তার নাম যখন আজকে একটা দুর্নীতি কাণ্ডে জড়িয়ে গেছে, তখন পার্থ চট্টোপাধ্যায় তাকে, তিনি যতই নিজেকে ডন মনে করুক, তিনি যতই নিজেকে কিং মনে করুক না কেন, তাকে কিন্তু তিনি যে দুর্নীতিগ্রস্ত নন সেটা তাকে প্রমাণ করে তারপর কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে তাকে বেরিয়ে আসতে হবে, এবং তারপর আবার জনগণের টাকায় হাসি মুখে লাল বাতির গাড়ি বা নীল বাতির গাড়ি চড়ে বেড়াতে পারবেন। এটা পার্থ চট্টোপাধ্যায় যত তাড়াতাড়ি বুঝবেন সেটা তার পক্ষে মঙ্গল। কিন্তু প্রশ্নটা কোথায়? প্রশ্নটা হচ্ছে এটাই যে পার্থ চট্টোপাধ্যায় এমন একজন ব্যক্তি যিনি তৃণমূলের প্রথম দিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, যিনি একসময় আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধানসভা ভাঙচুর করতে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলন করেছেন, সেই পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাঁসিয়ে দিলেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যে লাস্ট কলটা করেছিলেন, তিনি জানতেন এই কলটা কিন্তু রেকর্ড করা হবে। ফলে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা এই মুহূর্তে উঠছে, একদিকে পার্থ চট্টোপাধ্যায়ের এই যে চাকরি প্রার্থী, এসএসসি চাকরি প্রার্থী, তাদের সঙ্গে অভব্য আচরণ বা তাদের সম্পর্কে দুর্ব্যবহার করার অভিযোগ, অন্যদিকে ইডি আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ, তুমি যেমনটা বলছো নিজেকে ডন মনে করছেন। আবার অন্যদিকে তুমি দেখো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফাঁসিয়ে দেওয়া, এক প্রকার ফাঁসিয়ে দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ইডির তালিকায় উঠে যাওয়া, এর সৌজন্যে পার্থ চট্টোপাধ্যায় স্বয়ং তিনি নিজে। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর 21 কোটি টাকার কথা তো বাদই দাও, ওটা তো পার্থ চট্টোপাধ্যায় তিনি এখন ভাবছেন যে আদতে সেই টাকাগুলো তিনিই রেখেছেন। আমি বলছি যে স্বচ্ছ ভাবমূর্তি বলা হচ্ছে, তৃণমূলের সরকার, রাজ্য সরকার তাদের স্বচ্ছ ভাবমূর্তি তারা সবসময় দাবি করে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি এই মুহূর্তে রাজ্যের শিল্পমন্ত্রী ছিলেন, তার এই ধরনের কথোপকথন, তাহলে ভাবমূর্তিটা কি? এটা তো স্পষ্ট হচ্ছে। কিসের ভাবমূর্তি মণিময়? যে রাজ্যের শাসক দল, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় একসময় পার্শ্ব শিক্ষকদের মঞ্চে গিয়ে 2009 সালে বলেছিলেন, আমি তোমাদের সঙ্গে সমব্যথী, আমি চাই যে আমি সরকারে এলে তোমাদের ভাতা বাড়িয়ে দেব। সেই মমতা বন্দ্যোপাধ্যায় পার্শ্ব শিক্ষকরা 300 দিন অনশন করলেন বিকাশ ভবনের সামনে। আমি নিজেও 12 ঘন্টা অনশন করেছিলাম এই পার্শ্ব শিক্ষকদের মঞ্চে, কিন্তু আজ পর্যন্ত এই এসএসসি চাকরি প্রার্থীদের আমি সৈকতের বিরত করি, তুমি সঙ্গে থাকো। শতরূপ ঘোষ রয়েছেন এই মুহূর্তে, বাম নেতা। শতরূপ, স্বাগত তোমাকে সিএনএ। আমি এবং সৈকত রয়েছে এই মুহূর্তে সরাসরি। যে প্রশ্নটা আমরা এই মুহূর্তে অডিও ক্লিপ শোনাচ্ছি, এবং সেই অডিও ক্লিপ থেকে একটা খুব স্পষ্ট বিষয়, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আকাশ ঘটক, একজন রাজনৈতিক নেতা, তার কথোপকথন, সেখান থেকে 3টে বিষয় খুব স্পষ্ট বেরিয়ে এসছে। আপনাকে অনুরোধ করব আপনি সঙ্গে থাকুন, শুনুন অডিও ক্লিপটি, তারপর আমি আপনার কাছে প্রশ্ন করব। সৈকত রয়েছে আমাদের সঙ্গে, শুনুন। আকাশ ঘটক বলছিলাম। আজকে তো গেছিলাম, হ্যাঁ, তেমন তো কথা হলো না, আপনি হয়তো ব্যস্ত ছিলেন আজকে। কেন কথা হলো না? আমি তো ছিলাম বাড়িতে আপনাদের জন্য। আমি গেছিলাম, আমি সিকিউরিটিকে বলেছি, সিকিউরিটি কিন্তু কোনো রকম কিছু করলো না। আপনার ওই একটা ছেলে থাকে, ও কিছু বললো না। হ্যাঁ পার্থবাবু, একটা জিনিস বলছিলাম, ওই এসএসসি ছেলেগুলো আমাকে ফোন করেছিল, ওদেরকে একটু ধমক চমক করছে। হ্যাঁ, ওই যে এসএসসির যে অবস্থানটা হচ্ছে না অনশনের, তো আগের দিন আমি গেছিলাম, ওনাদের সাথে দেখা করেছিলাম, ঠিক আছে। তো আজকে ওরা ফোন করেছিল, বললো আকাশ দা এখানে একটু ধমক চমক করছে। ঠিক আছে, আমি পার্থবাবুকে জানাচ্ছি। আমি কি করবো? আমি বারবার বলেছি ধমক চমক কেন, এবার মারও খাবে। আচ্ছা 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 আচ্ছা, এটা কলকাতার বুকে ওরকম ভাবে অন্যায় ভাবে বসে থাকবে, ওটাকে সমর্থন করবো? আচ্ছা 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 আচ্ছা, আমি ওদেরকে কথা দিয়েছি, কমিটি করে দিয়েছি, তারপরেও বসে আছি, সব করে সিপিএম এর লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি কি ওদের সাথে একটু আপনার আলোচনার টেবিল করব? না না, আমার সঙ্গে আর কোনো আলোচনার দরকার নেই। ওরা যদি না ওঠে, এবার আমি যারা চাকরি পাবে তাদের চাকরি আটকে রাখবো, ওরা গিয়েই মারবে, আমার কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে। ওরা বুঝতেই চাচ্ছে না, এইসব ইয়ার্কি হচ্ছে, ওখানে পলিটিক্স।
শতরূপ, আমি সৈকত রয়েছি। তোমার কাছে প্রশ্ন, ওরা সিপিএম এর লোক, তুমি কি বলবে? আমি আর কোনো প্রশ্ন করব না, ইটস এনাফ। আমি কি বলতে পারি বলুন? মানুষকে নিয়ে বিবৃতি দেওয়া যায়, আর জানোয়ারকে নিয়ে আমি কি বিবৃতি দেবো? আই এম সরি টু ইউজ দিস টার্ম। আমি কোনোদিন কখনো এই ভাষায় কারোর সম্পর্কে কথা বলি না, সে আমার যত বিরোধী হোক না কেন। কিন্তু কতগুলো ছেলে মেয়ে দিনের পর দিন অনশন করছে, খালি পেটে বসে আছে, আর রাজ্যের শিক্ষামন্ত্রী তাদেরকে বলছে তাদেরকে তিনি মার খাওয়াবেন। আবার রাজ্যের শিক্ষামন্ত্রীর কাজ লোককে চাকরি দেওয়া, শিক্ষককে চাকরি দেওয়া। শিক্ষামন্ত্রী গর্ব করে নিজের ক্ষমতার আস্ফালন দেখাচ্ছেন যে যারা চাকরি পাবে বা তাদের চাকরি আমি আটকে রাখবো। লোকের চাকরি আটকাতে গিয়ে এখন নিজে জেলে আটকে আছে। কারা বসে আছে পশ্চিমবাংলায়, কারা জিতে এসে পশ্চিমবাংলার মাথায় বসে আছে চিন্তা করতে পারছেন? এরা যতক্ষণ আছে কি হতে পারে পশ্চিমবাংলার অবস্থা, পশ্চিমবাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ। আরে মারের ভয় দেখাচ্ছে, আরে পুলিশের মারের থেকে অনেক সাংঘাতিক পাবলিকের মার, আর পাবলিকের মারের থেকেও সাংঘাতিক হচ্ছে ইতিহাসের মার। তার জন্য যেন এরা প্রস্তুত থাকে। শতরূপ, আরেকটা প্রশ্ন তোমার কাছে করতে চাইবো। আমরা দেখলাম 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় গোটাটাই, কিছুটা বিজেপি, বেশিরভাগটা সিপিএম এর নাম বললেন। এদিকে পার্থবাবুও সিপিএম এর নাম বলছেন। ইতিহাস, এই মুহূর্তের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে তাকালে আপনারা বিভিন্ন নির্বাচনে ক্রমশ উঠে আসছেন, কোথাও কি আবার একটা আতঙ্কের জায়গা তৈরি হচ্ছে তৃণমূলের? আমরা বলে এসেছিলাম চিরকাল যে আমাদেরকে ওরা ভোটে হারাতে পেরে থাকে। যদি আজকে আমরা জিততাম, যদি আমরা সরকার চালাতাম, 97 থেকে 2010 যেমন প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হয়েছে, নিয়মিত টেট পরীক্ষা হয়েছে, আমরা সরকারে থাকলে, রাজনৈতিকভাবে আমরা জয়ী হলে একই ধারাবাহিকতা চলতো পশ্চিমবাংলায়। বছর বছর এসএসসি হতো, বছর বছর চাকরি হতো। আমরা ঠিক আছে, মানুষ ভোট দেননি, আমরা সরকারে নেই, আমরা হেরে গেছি, আমাদের বলার কিছু নেই। কিন্তু আমরা সরকারে নেই মানে এই নয় যে পশ্চিমবাংলাকে কেউ কিনে নিয়েছে। যে সরকারে আছে সে ইচ্ছে মতো চুরি করবে, ইচ্ছে মতো তার নিজেদের ঘরের ছেলে মেয়ে, ভাই ভাইপোকে চাকরিতে ঢোকাবে। গরিব ঘরের ছেলে মেয়েগুলো পড়াশুনো, রাত জেগে পড়াশুনো করে শরীর খারাপ করবে, চোখের তলায় কালি পড়বে, রাতের পর রাত জেগে, এক বছরে না হলে পরের বছর, তারপরের বছর না হলে তারপরের বছর তারা পরীক্ষা নিয়ে কোয়ালিফাই করবে, করে তারা চাকরি পাবে না, রাস্তায় বসে অনশন করবে, জীবনের বছরগুলো চলে যাবে। আর কতগুলো ছেলে মেয়ে বাধ্য হবে তার বাবার জমি বিক্রি করে, প্রভিডেন্ট ফান্ডের টাকা ভেঙে, মায়ের গয়নাকে বন্ধক রেখে নেতা মন্ত্রীদেরকে টাকা দিয়ে চাকরি কিনতে। এই অসহায় ছেলে মেয়েগুলোকে এরকম ভাবে এক্সপ্লয়েট করা চলবে না পশ্চিমবাংলায়। আমরা করতে দেবো না, আমরা সরকারে থাকলেও দিতাম না। আমরা বিরোধী, আমরা দিনই মামলা করেছি, বেশ করেছি। পাশ করা ছেলে মেয়েরা রাস্তায় বসে অনশন করবে, আর এই চোর পরেশ অধিকারী চিটিংবাজ মেয়ে অঙ্কিতার চাকরি করবে, এই চলবে না পশ্চিমবাংলায়। আমরা থাকতে চলবে না, মামলা হবে, মন্ত্রীরা জেলে যাবে, বেশ হবে। মমতা ব্যানার্জি ভালো লাগলেও হবে, ভালো না লাগলেও হবে। ধন্যবাদ শতরূপ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। মণিময়, এক্স্যাক্টলি, দেখো যে বক্তব্য শুনলাম আমরা, অবশ্যই সেই বক্তব্যের জায়গা থেকে দাঁড়িয়ে এই জায়গা নিয়ে আরো কথোপকথন আসবেই খুব ন্যাচারালি সেই জায়গায়। তবে আপাতত তোমাকে অনেক ধন্যবাদ জানাবো এই মুহূর্তে দাঁড়িয়ে। আকাশ, তার সঙ্গে আমরা যদিও আর যোগাযোগ করতে পারিনি, পরবর্তীতে অবশ্যই যোগাযোগ করবো আকাশের সঙ্গে, আরো স্পষ্ট করবো আপনাদের কাছে গোটা পরিস্থিতি কোন জায়গায় গিয়েছিল। আপাতত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখবেন। কালকে